বাবা, আমি বাড়িতে চলে আসতেছি, তুমি স্টেশনেই থেকো। আমি অলরেডি ট্রেনে উঠে পড়েছি। না না বাবা, আমার পক্ষে আর সম্ভব না। তোমার জামাই অন্য কাউকে বিয়ে করতে চায়, আমার সন্তান হয় না বলে সে অন্য কাউকে বিয়ে করে নেবে? সেই কখন থেকে এই রিপোর্টটা দেখতেছ? এটা দেখো, শোনো, বাচ্চা কাচ্চা হবে হবে না এটা উপরওয়ালার হাতে। এটা মন খারাপ করার কিছু নেই। সমস্যা তো আমার, আমি তোমাকে বাচ্চা দিতে পারবো না। আমি যে তোমাকে বাচ্চা দিতে পারবো না, এই জন্য তোমার খারাপ লাগবে না? কখনই। আমি তো তোমাকে ভালোবাসি, আমাদের 10 বছরের ভালোবাসার সম্পর্ক। তারপর আমি তোমাকে বিয়ে করে আমাদের ভালোবাসার পূর্ণতা পাই। আমাদের চেয়ে বেশি আর কিছু চাওয়ার নেই। আমি শুধু চাই তোমার মুখে সবসময় একটু মিষ্টি হাসি। আমাদের 10 বছরের প্রেম, 5 বছরের সংসার, আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি। ওর ভালো একটা চাকরি আর আমার আব্বু আম্মুর সাপোর্টে আমরা এই ছোট্ট শহরে ছোট্ট একটা বাসা নিয়ে খুব সুখে আছি। একটা সন্তান ছাড়া আমাদের আর কোনো কিছুর অপূর্ণতা নেই। আমার মেরুদণ্ডের সমস্যা আছে, ও আমাকে কখনো এক বালতি পানিও ধরতে দেয় না। ও নিজের হাতে বাসার সব কাজ করে, আমার অনেক খেয়াল রাখে। আমার না অনেক ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। এই যে তুমি আমাকে এত বেশি ভালোবাসো, এই ভালোবাসার কারো যদি নজর লেগে যায়? কার নজর লাগে? একদম চোখ তুলে ফেলবো না? তুমি যে প্রতিদিন সকাল 9টায় বের হও, বিকাল 5টায় বাড়ি ফেরো অফিস করে, আবার এত ক্লান্ত শরীর নিয়ে আমাকে নিয়ে প্রতিদিন ঘুরতে বের হও, তোমার কি একটু বিরক্ত লাগে না? বিরক্ত কেন লাগতো? আমি অন্য কারো বউকে নিয়ে ঘুরতে বেরি? আমি তো আমার রাজকুমারীকে নিয়ে ঘুরতে হয়। তোমাকে নিয়ে ঘুরতে বেরোলে বরং আমার ক্লান্তি কেটে যায়। ও সব সময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। রোজ অফিস থেকে আসার সময় আমার জন্য ফুল, চকলেট, কিছু না কিছু আনবেই। কি দেখো? রাতে আমরা দুজন একসাথে বসে গল্প করি, ও আমাকে বই পড়ে শোনায়, কবিতা পড়ে শোনায়। কেন্দ্রস্থ একটি আলোক বিন্দু, পরিধির বিশালতার স্পর্শ পায়নি, মুহূর্তে ম্লান স্বপ্ন চাইনি, অমানিসার অন্ধকার তুমি অশুনি। বাহ! হ্যালো, কি বলো, কখন? আচ্ছা, আমি আসতেছি। হ্যাঁ।
কি হয়েছে? মা অসুস্থ, তুমি থাকো আর একটু বসে যেদিস। আরে তাহলে চলো আমিও যাই। তোমার এমনিতে শরীর ভালো না, তার উপর জার্নি করে যাওয়ার কি দরকার? তুমি বাসে থাকো, রেস্ট করো, আমি দেখে তোমাকে জানাবো। আম্মা অসুস্থ আর আমি বাসায় থাকবো, এটা হয়? আম্মাকে দেখতে যাব না? আচ্ছা চলো। চাচি আসছে। কেমন আছে সাথী? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি। ভাবি আম্মা কোথায়? আম্মা ঘরে, যাও। আম্মা, আম্মা কি অবস্থা এখন, কেমন আছেন? আম্মা কি খাবেন বলেন, ফল কেটে নিয়ে আসি। চাচি, এবার কিন্তু তোমাকে যেতে দেবো না, তোমাদের রুমে তোমাদেরই আটকে রাখবো। আচ্ছা ঠিক আছে। আরে সাথী আসছো? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, এসে কথা হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এই তাতিকে বিরক্ত করো না। বসো, তুমি যাও। কি হয়েছে মা? কিছু বলো না, সে কখন থেকে শুধু কান্না করতেছো, আমাকে বলো। বাবা, তোর চিন্তায় আমার সারা রাত ঘুম হয় না। তোর ঘরে কোনো সন্তানাদি নাই, এইভাবে আর কতদিন বার করবি? বুঝতে পারছি, এই হচ্ছে তাহলে তোমার অসুখ। মা, বাচ্চা কাচ্চা হওয়া কিন্তু আমার হাতে না, এটা উপরওয়ালা যখন দিবে তখন এমনিতেই হবে, আর আমাদের হাতে তো এখন কিছু নাই। আর তাছাড়া আমি ভালো একটা ডক্টর দেখাই দিছি, ট্রিটমেন্ট তো চলতেছে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই তোমার। বাবা, বাচ্চা কাচ্চা যদি হওয়ার হতো তাহলে এতদিনে হয়ে যেত। এই ওর উপর আর কোনো ভরসা নাই বাবা। আমি একটা মেয়ে দেখে রেখেছি, তুই আরেকবার বিয়ে কর বাবা। শোন, আমার ছেলে নিঃসন্তান থাকবে এটা আমি মেনে নিতে পারবো না, পারবো না। মা, কথাবার্তা বলার সময় একটু ন্যূনতম হুঁশটা রাখো, যে কখন কি বলতে হয়, কারে কি বলতে হয়। আমি চাইলে এখন অন্য একটা মেয়ের বিয়ে করতে পারবো না, আর আমি জানতাম এই বাড়িতে আসলে এই ধরনের কথা আমার শুনতে হবে, এই জন্য এই বাড়িতে আমার আসতেও ইচ্ছা করে না এখন। শোন, তোকে বলে রাখছি, তুই যদি আমার কথা না রাখিস আমি আর এক গ্লাস পানিও নেব না, কিচ্ছু খাবো না। ঘুমাওনি এখন? এত ভাবার মতো কিছুই হয়নি, আর আমি এরকম কোনো কাজ কখনোই করবো না। আমার সন্তানেরও প্রয়োজন নেই, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। ওর কথায় সেদিন আমি বড় একটা ঝড়ের পর শান্তি অনুভব করলাম, তৃপ্তির হাসি দিয়ে ওর বুকে মাথা রাখলাম। কিন্তু হঠাৎ মা ফোন দিছে। কথা বলে আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বৌমা?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা আপনার শরীরটা এখন কেমন আছে? আর আমার শরীর টেনশনে কিছুই ভালো লাগে না, রাতে ঘুম হয় না একদম। আম্মা এত চিন্তা কেন করছেন? আমাদের নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা তো ভালো আছি। না বৌমা না, এখন বলছো ভালো আছো, এখন বুঝতে পারছো না জীবনে একটা সন্তানের গুরুত্ব কতখানি। সন্তান ছাড়া জীবন অসার। সন্তানাদি না থাকলে পুরুষ মানুষের কোনো মূল্য নাই। সবাই তোমার স্বামীকে ছোট করে দেখবে। বলো, তোমার কি সেটা ভালো লাগবে? শোনো মা, আমি বলি কি, তুমি তামিমকে একটু বোঝাও। তুমি বললে ও রাজি হবে, ও আরেকটা বিয়ে করুক। না না আম্মা, এটা আমি পারবো না। এটা আপনি কি কথা বলছেন? হ্যাঁ, আমি ওকে হারাইতে পারবো না। আপনি আমার সংসার ভাঙার কথা বলছেন। ও অন্য কাউকে বিয়ে করবে আর আমি ওকে রাজি করাবো, এটা কখনো হয়? আমি পারবো না আম্মা। আমি তোমাকে হারাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, কিছু হয়নি। সেদিনের পর থেকে আমার শাশুড়ি, ভাসুর, যা সবাই আমাকে আর তামিমকে নানাভাবে বোঝাতে শুরু করে, কিন্তু আমার স্বামীর শক্ত অবস্থানের কারণে ওরা কেউ সফল হয়নি। এ তো আমার জীবনের গল্প। আপনার ঘটনার সাথে আমার ঘটনা হুবহু মিলে যাচ্ছে। আপনার স্বামী তো অনেক ভালো, অনেক সাপোর্টিভ, আর আমার স্বামী নিজ ইচ্ছে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। আন্টি, তারপর কি হলো? এভাবেই 3-4 দিন কেটে গেল। এরপর হঠাৎ একদিন আমার ভাসুরের ফোন আসলো। কি, মা হসপিটালে? আচ্ছা আচ্ছা, আমরা আসতেছি। সব আমার একে তো বয়স হয়েছে, তারপর তোর চিন্তায় 4-5 দিন ধরে না খাওয়া, আর এই যে আজকে ইমার্জেন্সিতে ভর্তি। সাথে বোন আমার, আমি জানি একটা মেয়ের জন্য এই ডিসিশন নেওয়া অনেক কঠিন, তারপরে একটু বোঝার চেষ্টা করো। মা অনেক চিল্লাচিল্লি করে দেখো কি অবস্থা হয়েছে, তার মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আচ্ছা, তুমি কি চাও মা মারা যাক? তাই বলে আমি আমার স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। তুই কি আম্মাকে মেরে ফেলতে চাস? ভাইয়া, তাই বলে তার মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না। তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো। একটু বোঝার চেষ্টা করো। জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি একটু তামিমকেও বুঝাতে পারো। আমি বুঝে কি করব? আমি অন্তত এইটুকু বুঝি, তোর কারণে মা মরতে বসছে। এটা কোন ধরনের কথা ভাই? আমার কারণে কেন হবে? তোমরা সবাই মিলে যে আমার মেয়েরা ফেলতেছো, এই প্রেশার তো আমি নিতে চাই না। আরে আশ্চর্য, মানুষ প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্ত নেয় না। তুই মার কথা চিন্তা করে না এই সিদ্ধান্তটা নিবি। আর শোন, তুই আমার ছোট সন্তান, সবচেয়ে আদরের সন্তান। মা কি তোর একটা ছেলে মেয়ে দেখতে চাইতে পারে না? এটা কি তার অন্যায়? আর শোন, মাকে আমি এভাবে মরে যেতে দিতে পারি না। তুই ভাব, তোর একজন কথা বল, সিদ্ধান্ত নে, মার জন্য অন্তত সিদ্ধান্ত নে।
লাইফে এরকম একটা সিচুয়েশনে পড়বো কখনো কল্পনাও করি। আমাদের দুইজনের হাসি খুশি জীবনে হঠাৎ করেই কেমন যেন নিস্তব্ধতা নেমে আসলো। বিয়ের কাজ শেষ, সবার মনের আশা পূরণ করে দিয়ে আসলাম। কিন্তু আমি এখানে যাব না। তোমার মন খারাপ করার কিছু নেই। তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না। এরপর থেকেও বদলে যেতে শুরু করলো। সারাদিন ফোনে কথা বলতো, 2 দিন পর পর নতুন বউয়ের কাছে চলে যেত। কিন্তু বেশিরভাগ সময় আমার কাছেই থাকতো। তবে আগের মতো আমাদের আর কথা হয় না। ও আর আগের মতো প্রতিদিন রাতে আমাকে গল্প পড়ে শোনায় না, আমাকে হাসায় না, আমার দিকে খেয়ালও করে না। তোমার কথা কি শেষ হয়েছে? কালকে আমার সাথে একটু বাইরে যেতে পারবা? তোমার ভাবি ফোন দিছে। রিসিভ করে কথা বলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সাথী, তামিম কোথায়? মা এতবার ওকে ফোন দিচ্ছে, ও ফোন ধরতেছে না কেন? ও তো ছাদে এসে একটু বসে আছে, ফোনটা মনে হয় নিচে রেখে আসছে। ছাদে মানে? ওর কি কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ, ওর বোর ডেলিভারি টাইম চলে আসছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ওকে এই কথাটা ভুলে গেছে? উনি প্রেগনেন্ট? ও তুমি জানো না? প্রেগনেন্ট তো কবে থেকে? 2 দিন পরে বাচ্চা হবে। এই খবরটা তুমি আমাকে বলনি কেন? বলে তুমি কষ্ট পাবে তাই। সত্যি কষ্ট পেলাম। কি যে কষ্ট পেলাম তা বলে বোঝানো যাবে না। আমি জানার পর থেকে ও প্রায় দিনই ওর বউয়ের কাছে থাকতো। 2-1 দিন পর পর খোঁজ নিত আমার ফোন দিয়ে। আমি মেনেই নিয়েছিলাম এটা আমার নিয়তি। 2 দিন পর পর আমাকে ফোন দিত, মেনেই নিয়েছিলাম এটাই আমার ভাগ্য। ওর যেদিন বাচ্চা হলো হাসপাতালে গেলাম, ও কি খুশি! ওর খুশি দেখে আমিও খুশি হয়েছিলাম।
যেন বুকের মধ্যে একটা চাপা কষ্ট। আমি ওই দিন আমার চোখের পানি আটকে রাখতে পারিনি। বাচ্চার আকিকা করা হলো, জমকালো অনুষ্ঠান করে বাচ্চার আকিকা করলো জানো। কিন্তু কেউ আমাকে জানায়নি, এমনকি বাচ্চার বাবাও না। হয়তো বলেই গিয়েছিল আমার কথা। আমি রোজ বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করতাম ও কখন আসবে, কিন্তু ও আর আসতো না। যেখানেও রোজ আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিত, এখন সে আমার সাথে বসে খাবারও খায় না। যখনও আমার বাসায় আসতো খুব একটা আমার সাথে ঘুমাতো না, সারা রাত সোফায় শুয়ে পার করে দিত। একটু পরপর তার বউ ফোন দিত, ভিডিও কল দিত, কিছুক্ষণ পরপরও ছেলের ছবি দেখতো আর ছটফট করত। সবই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না আমার। মনে হতো আমি এক অপরিচিত মানুষের সাথে সংসার করছি। আমার মাম্মুটা কি করে? ওলে 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 আব্বু আব্বু। এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল। একদিন খুব ইচ্ছা করলো বাচ্চাটাকে দেখতে, কাউকে কিছু না বলেই চলে গেলাম ওই বাড়িতে। চাচি তুমি কার কাছে এসেছো? তোমাদের সাথে দেখা করতে আসছি শোনা। আসো আসো আসো। তোমার চাচ্চু কোথায়? চাচু তো ঘরে। আচ্ছা বস, আমি ডেকে নিয়ে আসছি। আমি আমার চিরচেনা রুমে ঢুকতে পারছিলাম না। যে দেয়ালে আমার সাথে ওর ছবি ছিল, সেই দেয়ালে আজ ওর অন্য কারোর সাথে ছবি, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। সাথে তুমি কখন আসলা? এই তো মাত্র ভাবি। আচ্ছা তুমি বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। মা, অনেক এদিক ওদিক ঘুরে তারপর সোফায় যেয়ে বসলাম। আসসালামু আলাইকুম। যাদের সাথে আমি 10 বছর ভালো মন্দ সময় পার করেছি, সেই মানুষগুলোই আজ আমাকে এড়িয়ে যাচ্ছে। কেউ তেমন কথা বলছে না। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। মা আসসালামু আলাইকুম। মা কেমন আছেন? ও ড্রয়িং রুমে আসলো, আমার থেকে একটু দূরে বসলো। কি ব্যাপার, তুমি হঠাৎ এই বাসায়? তোমাকে দেখতে এলাম। আমাকে? বাবুকে দেখতে আসছি।
কিছুক্ষণ পর ওর বউ আসলো রুম থেকে, 6 মাসের বাচ্চা কোলে নিয়ে। বাচ্চাকে ওর কোলে দিল আর ওর পাশে বসলো ওর বউ। কথা বলতে বলতে ও বাচ্চা নিয়ে খেলা শুরু করলো। তিনজনের মুখে আনন্দ, সুখ, শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কি সুন্দর একটা মুহূর্ত তাদের। সেদিন আমি আমার স্বামীর চোখে কোথাও নিজেকে খুঁজে পাইনি। আমার 10 বছরের সংসার জীবন কম পড়ে গেছে তাদের এই 2 বছরের সংসারের কাছে। মনের মধ্যে কেমন জানি করে উঠল, কি করেছি আমি এদের জীবনে? এখানে কি আছে আমার? নিজেকে তখন বাবা মার পঙ্গু সন্তান মনে হচ্ছিল। বাবা মা যেমন তার পঙ্গু সন্তানকে ফেলে দিতে পারে না, কষ্ট হলেও তার দায়িত্ব পালন করে, আমিও আমার স্বামীর কাছে সেরকম পঙ্গু হয়ে গিয়েছিলাম। আমাকে শুধু ফেলে দিতে পারছিল না, কিন্তু আমি তার কাছে কিছুই ছিলাম। তাই আসার সময় তাকে বলে আসলাম, 1-2 দিনের মধ্যে একটু বাসায় আসতে পারবে? হ্যাঁ যাবো। তুমি কি এখনই চলে যাচ্ছ? আচ্ছা যাও, তাহলে সাবধানে যাও। চাচি চলে যাচ্ছ? হ্যাঁ বাবা। খেয়ে যাবে না? পেট ভরা আছে। আজই চলে যাবে? হ্যাঁ। কাল এসে আজই চলে যাবে? 2 দিন থেকে যাওয়া যায় না? বাচ্চাটাকে দেখা ছাড়া থাকতে ভালো লাগে না। আমি কি এখন তোমার জীবনে শুধুই একটা বোঝা? তোমার জীবনে তো আমার কোনো মূল্যায়নই নেই, আর আমার দিকে তোমার কোনো খেয়ালই নেই। দেখো, আমি এইভাবে আর পারবো না। তুমি হয় আমার হয়ে থাকো, নাইলে আমাকে ছেড়ে দাও, আমার মুক্তি দাও। আমি আর পারতেছি না, আমার ভাল লাগতেছে না এগুলা। আমি তো মানুষ নাকি? হ্যাঁ, আমার কি জীবন বলে কিছু নেই? আমার মন বলে কিছু নেই? প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে থাকি, রাস্তায় ধরে তাকিয়ে থাকি, তুমি আর আসো না। তোমার ফোনের জন্য অপেক্ষা করে ফোনের দিকে আমি তাকাই থাকি, তোমার ফোনটা কখন আসবে? তোমার ফোন আর আসে না। তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে বসে থাকি, তুমি আসো না। একটা মানুষ কিভাবে এভাবে বাঁচতে পারে তুমি বলো আমাকে? নিজের জীবনের সুখ বেছে নিচ্ছ, আমার জীবন নরক বানাই দিয়ে। এভাবে তো আমি আর পারতেছি না। তুমি আমারে মুক্তি দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও।
আমি কি করবো বলো, বাচ্চাটা তো অনেক ছোট, ওর কাছে আমাকে থাকতে হয়। আর আমারও কেন যেন ওকে দেখা ছাড়া ভালো লাগে না। বাচ্চাটা যদি তোমার হতো তাহলে খুব ভালো হতো। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যায়। বাবা মা ছাড়া আর সবাই আমাকেই দোষ দিয়েছে। ডিভোর্সের পর কখনো দেখা করেননি? না, আর কখনো দেখা করার ইচ্ছা হয়। ইচ্ছা করেই দেখা করিনি, কিন্তু সে ছিল, সে আমার মনে ছিল, আছে। আঙ্কেল কখনো খোঁজ নেয়নি আপনার? না, আর কোনোদিন খোঁজ নেয়নি। আমি একটা অসুস্থ মানুষ, ও আমাকে এক বালতি পানিও আনতে দিত না, অথচ এতদিন একবারের জন্য খোঁজও নেয় নাই। হয়তো ভুলে গেছে, হয়তো কোনোদিন এটাই ভুলে যাবে সে বিয়ে করেছিল, তার আরো একটা বউ ছিল। বাবা মা তো সব সন্তানেরই ভালো চায়, তার বাবা মা তার ভালো চেয়েছিল, তার ভালো হয়েছে, সে বাবা হয়েছে, কিন্তু সে নিজে পরিপূর্ণ হতে আমাকে সারা জীবনের জন্য নিঃসঙ্গ করে দিয়ে চলে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বাসাটা ভাড়া দিয়ে দিয়েছি, ওখান থেকে যে টাকা আসে তা দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারি। আমার কোনো কষ্ট হয় না। সব থেকে বড় কথা কি জানো, আমার এখন আর কারোর জন্য পথ যে অপেক্ষা করে বসে থাকতে হয় না। আমার এখন আর ফোন ধরে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। আমার এখন আর কারো অপেক্ষায় বসে থাকলে খারাপ লাগে না। আমার এখন আর কোনো কিছুতেই খারাপ লাগে না। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ, ভালো থাকুক তার পরিবার নিয়ে, তুমি মন থেকে দোয়া করো। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাব। দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। চলে এসেছি। আপনি তো এখানে নামবেন না? চলো। ঠিক আছে মা, তাহলে আমি আসি। আপনি ভালো থাকেন আন্টি। তুমিও ভালো থাইকো। অনন্যা, বাবা, আন্টি, এটা আমার বাবা।
এসেছি। মা, তুমি তাইলে থাকো, হ্যাঁ, আমি আসি। জানো বাবা, আন্টির জীবন আমার থেকেও বেশি কষ্টের। আন্টির গল্পের সাথে আমার গল্পের পুরো মিল আছে। জীবনের পরীক্ষা বোঝা বড়ই কঠিন। জীবনের যে অধ্যায় থেকে বাঁচতে আমরা পালিয়ে বেড়াই, জীবন আমাদেরকে সে অধ্যায়ের সামনে এনে আবার দাঁড় করিয়ে দেয়।